আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। বাসাবাড়ি থেকে শুরু করে ফিলিং স্টেশন সবখানেই দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির সমাধান হয়েছে কিনা তাও জানায়নি কর্তৃপক্ষ। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারা। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। ঢাকার আশুলিয়া ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে আজও তীব্র গ্যাস সংকট অব্যাহত আছে। এতে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি সড়ক যানবাহনের সংখ্যা কমেছে। লাইনে প্রেশার না থাকায় বেশিরভাগ সময় বন্ধ থাকছে সিএনজি স্টেশনগুলো। এতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় চরম বিপাকে পড়ছেন গৃহকর্মীরা। অভিযোগ রয়েছে, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে কারখানার বড় বড় লরিতে গ্যাস দেওয়ার কারণে দুর্ভোগ বাড়ছে। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। প্রতিদিন 20 থেকে 25% বিদ্যুৎ উৎপাদন কমেছে গ্যাস সংকটের কারণে। বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানার উৎপাদন। এখনো কেন আমরা গ্যাসের ভোগান্তির মধ্যে থাকবো? লাইনে কোনো গ্যাস নাই, গাড়িওয়ালারা দূর দূরান্ত জায়গায় যাবে, তারা এসে ফিরে যায়, তারা কষ্ট অনুভব করে। আর আমাদের তো দেখেন, এরকম গ্যাস যদি বন্ধ থাকে তাহলে মনে করেন আমাদের যে জেনারেল মেনটেন্যান্স, কম্প্রেসর মেনটেন্যান্স, আমাদের যে স্টাফ আছে এদেরকে নিয়ে আমরা খুব হিমশিমে পড়ে গেছি। এ বিষয়ে আরও জানাতে ঢাকার আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, সংকট নিরসনের কোনো আশ্বাস পেয়েছেন কিনা, জনভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু এই মুহূর্তে চরম গ্যাস সংকটে ভুগছে। শিল্পাঞ্চল আশুলিয়ার শিল্প কারখানা সহ সিএনজি ফিলিং স্টেশনগুলো যে রয়েছে সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে গ্যাস সংকটের চরম আকার ধারণ করেছে। তো শিল্পাঞ্চলে যে সকল সিএনজি চালিত যানবাহন রয়েছে সেগুলো কিন্তু তারা লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো কিন্তু গ্যাস না থাকার কারণে বন্ধ রেখেছে বলে আমরা জানতে পেরেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্যাস সংকটের কারণে যেমন একদিকে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, আর একদিকে কিন্তু শিল্প কারখানার উৎপাদন কমে গেছে। শিল্প কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা জানিয়েছেন যে এই গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের যে টেক্সটাইলের যে উৎপাদন সেটি কিন্তু একদম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আমরা কথা বলেছি, তারা বলেছে এই গ্যাস সংকটের কারণে তাদের যে বিদ্যুৎ উৎপাদন সেটি কমে গেছে, যে কারণে শিল্পাঞ্চল আশুলিয়ায় লোডশেডিং বেড়ে গিয়েছে। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় এই মুহূর্তে কিন্তু গ্যাস সংকট চরম আকার ধারণ করছে। আমরা একটু কথা বলবো এখানকার যে ব্যবস্থাপক রয়েছেন, একটি সিএনজি স্টেশনের যে ব্যবস্থাপক, তিনি আমাদেরকে জানাবেন আসলে এই গ্যাস সংকট কবে নাগাদ শেষ হবে এবং কি কারণে এই গ্যাস সংকট হচ্ছে, আপনি আমাদেরকে একটু জানাবেন। গত 7 দিন ধরে গ্যাসের চরম আকার সংকট দেখা দিচ্ছে। আমাদের স্টেশনে দীর্ঘক্ষণ গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, আমাদের মেশিন চলে, কিন্তু তিতাসের মেইন লাইনে গ্যাসের প্রেশার এত কম থাকাতে গ্যাসের কোনো উৎপাদন হয় না। আমরা কোনো গাড়িতে গ্যাস দিতে পারতেছি না এই কারণে, এবং আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের কারণে। আমাদের মেশিন ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, অন্যান্য খরচ দিতে হচ্ছে, কিন্তু আমরা গ্যাস এরকম উৎপাদন করে গ্যাস বিক্রি করতে পারতেছি না। এবং গাড়িগুলি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে এবং তারা আমাদেরকে বারবার আমাদের কাছে আসতেছে, আমাদের গ্যাস দেন, এবং এই জন্য খুবই খারাপ, চরম ড্রাইভারদের অনেক চরম খারাপ অবস্থা বের করতেছে। ধন্যবাদ আপনাকে। তো শিল্পাঞ্চল আশুলিয়া কিন্তু এই মুহূর্তে গ্যাস সংকটের একটি চরম আকার ধারণ করেছে। তো শিল্পাঞ্চল শুধু শিল্প কারখানার উৎপাদনই ব্যাহত হচ্ছে না, শিল্পাঞ্চল আশুলিয়া যে বসবাসরত মানুষগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে বাসাবাড়িতে যে কাঙ্ক্ষিত গ্যাস, তারা সেই গ্যাস না পেয়ে কিন্তু তারা এলপিজি সিলিন্ডারের উপরে নির্ভরশীল হতে হচ্ছে। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে টানা 7 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নেত্রকোনায় সাধারণ গ্রাহকরা। ব্যাহত হচ্ছে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে রান্নাবান্না ও দৈনন্দিন কার্যক্রম। একই সঙ্গে গ্যাসের অভাবে সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। নেত্রকোনা প্রতিনিধি এম মোখলেসুর রহমান খানের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। নেত্রকোনায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে তিতাস গ্যাসের গ্রাহক রয়েছেন প্রায় 5600 জন।
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অন্তত 7 দিন ধরে গ্যাসের সংকটে ভোগান্তিতে রয়েছেন নেত্রকোনার গ্রাহকরা। শুধু বাসাবাড়ি বা হাসপাতাল নয়, এই সংকটে অ্যাম্বুলেন্স চালক সহ রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। গ্যাসের কারণে আমরা অনেক সংকটে আছি অনেক দিন যাবত। তো এই হিসাবে গত কিছুদিন যাবত খুব বেশি সংকটে পড়েছে। এরকম চা থেকে শুরু করে বাচ্চাদের খাবার, সকলের পরিবারের সবার জন্য খাবার তৈরি করা, গ্যাসটাই আগে লাগে। সেই জায়গা থেকে এই যে গ্যাস নাই, সেজন্য আমাদের অনেক ধরনের ভোগান্তি হচ্ছে। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার সিএনজি ফিলিং স্টেশনটি কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে একদিকে যেমন যানবাহন চালকেরা বিপাকে পড়েছেন, অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্টেশন মালিকরাও। প্রতিদিন বন্ধ থাকার কারণে এই আপনার খরচ তো যেটা হওয়ার হইতেই আছে, কিন্তু সেল তো একটা কারণ নাই। দেশের সাথে আমরা প্রতিদিনই যোগাযোগ রাখতেছি, ইভেন আমরা গতকালকেও যোগাযোগ করছি, আজকেও যোগাযোগ করছি, তারা একটা উত্তরই দিতেছে যে লাইনে গ্যাস না থাকার কারণে তারা গ্যাস দিতে পারতেছে। সমস্যা সমাধানে কাজ চলছে এবং দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস তিতাসের এই কর্মকর্তার। কারিগরি ত্রুটির কারণেই গ্যাস বিপর্যয় হয়েছে, তো এটা সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আশা করি 2-1 দিনের ভিতরেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ লাঘবের দাবি নেত্রকোনাবাসীর। আবরার মাহি, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতি বছরই প্রাণ যাচ্ছে শতাধিক নির্মাণ শ্রমিকের। বিশেষজ্ঞরা বলছেন, ভবন মালিক ও ঠিকাদারের উদাসীনতার পাশাপাশি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে থামছে না এমন মৃত্যু। শ্রমিকের নিরাপত্তা ও পথচারীদের সুরক্ষা নিয়ে ওয়ালিদ সিদ্দিকীর 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। গত 18 জুলাই রাজধানীর খিলগাঁওয়ের একটি স্কুল ভবনের 6ষ্ঠ তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক শামীম। হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা শামীমের পরিবার। পড়ে গেছে, কেউ দেখলো না ওখানকার। কত কষ্ট করছে, কত ধরপড় ছটপট করছে, কতবার মা করে চিল্লাইছি, আমি জানি না। আমার বুক ফাটে যায়, আমি জানি। দেশ জুড়ে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। সেই উন্নয়নের আড়ালেই প্রতিনিয়ত ঝরছে শামীমের মতো অসংখ্য প্রাণ। প্রশ্ন উঠেছে, উন্নয়নের এই যাত্রায় শ্রমিকের জীবনের মূল্য কি এখনো সবচেয়ে কম? বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইট সোসাইটির জরিপ বলছে, দেশে গড়ে প্রতি বছর শতাধিক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। সেফটি বেল আমাদের কোম্পানি কাউকে বলেও নি, কাউকে দেয়ও নি। যখন আমরা আউটসাইডে কাজ করি সেই সময়ের জন্য করে আছে, আমাদের সেফটি বেল রুমে আছে। কোনো সময় ওটা নেই না, মানে সেফটিটা নেই না, ওই কারণে হয়তো আমাদের সমস্যা হয়। নির্মাণ শ্রমিকদের সংগঠন ইনসাফ বলছে, সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠান নিয়মিত অভিযান চালালে এবং আইনের কঠোর বাস্তবায়ন হলে এসব দুর্ঘটনার বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। রেগুলাররা যখনই একটা কাজ ধরে দেখবেন চারিদিকে একটা বাউন্ডারি দেয় টিনের। ওইখানে একটা দুর্ঘটনা ঘটলে দেখা গেছে ওই লাশটা ওরা তার সাথের যে লোকগুলো আছে তাদেরকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আমাদের দেশের যে শ্রম আইনে যে ক্ষতিপূরণটা আছে, এই ক্ষতিপূরণটা পর্যাপ্ত না। অর্থাৎ আপনি একটা জীবনের মূল্য, দুর্ঘটনা ঘটলো, মালিক 2 লক্ষ টাকা দেবে, একটা জীবনের মূল্য 2 লক্ষ টাকা, এটা হতে পারে না। শ্রমিক মৃত্যুর ঘটনার তদারকির ঘাটতি নিয়ে প্রশ্ন থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক। এই যে আপনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মূল কাজই তো শ্রমিকের সেফটি। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, অসচেতনতার অজুহাতে এসব মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই। এত মৃত্যুর পরেও না রাজুক না সিটি কর্পোরেশন কেউই প্রতিবন্ধকতা তৈরি করা বা প্রতিরোধ করে তোলার কোনো কার্যক্রমে লিপ্ত না। আইন আছে, কিন্তু তার কার্যকর প্রয়োগ নেই। সংশ্লিষ্টদের দুর্বল তদারকি, দায়িত্বহীনতা ও জবাবদিহিতা না থাকার খেসারত দিচ্ছেন নির্মাণ শ্রমিকরা। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। ভরা মৌসুমেও বরিশালের বাজারে 1 কেজি ওজনের ইলিশের মন প্রতি দর পেরিয়েছে লাখ টাকা। কাঙ্ক্ষিত পরিমাণে মাছ না পাওয়াই এর কারণ বলছেন জেলে ও আড়তদাররা। তাদের অভিযোগ, শুধু বৈরী আবহাওয়ায় নয়, ইলিশ শূন্যতার পেছনে বড় কারণ চায়না জাল ও জাটকা নিধন। এতে অদূর ভবিষ্যতে মৎস্য খাতে বড় সংকটের আশঙ্কা করছেন তারা। বরিশাল থেকে আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির।
বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকাম। ভরা মৌসুমে এখানে ঝুড়ি ভর্তি ইলিশ থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাজারে ইলিশের কম সরবরাহের প্রভাব পড়েছে দামে। মাছের যে মূল্য, এই মূল্য আমার লাইফে আমি কোনো সময় দেখিনি। 1 কেজিতে 2200 টাকা হতো, তাহলে অনেকের আয়ত্তের মধ্যে থাকতো। খুচরা বাজারে এ দাম আরো বেশি, ফলে ভরা মৌসুমেও ইলিশের স্বাদ নিতে পারছেন না অনেকেই। এখন তো বর্ষা সিজন, কিন্তু সেই সিজন অনুযায়ী দামটা একটু বেশি হচ্ছে। ইলিশের দামটা একটু বেশি আছে, যেটা দেখে যাচ্ছি, এখনো কিনতে পারিনি। এ অবস্থায় ঋণের টাকা পরিশোধ নিয়ে চিন্তিত আড়তদাররা, আর আয় সংকুচিত হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরাও। সংশ্লিষ্টরা বলছেন মাছ আশানুরূপ আহরণ না হওয়ার পেছনে অবৈধ জাল ও জাটকা নিধন দায়ী। আড়তদার বলতে শ্রমিকগণ যারা সবাই যারা বেচে তারা, যারা বিক্রি করতে তারা অসহায় অবস্থা পড়ে গেছে। 500-600 শ্রমিক আছে, অনেক কষ্ট করে। 2.5 ইঞ্চি ফাঁসের একটা জাল আছে, ওইটা ব্যবহার করে চাপলি মাছের জন্য। এই চাপলি দেশ দিয়ে বন্ধ করেন, দেখবেন মাছের অভাব নেই, মাছের পানি তো সমান থাকবে। বুড়া মাছ ধরা, এটা যদি ধরা বন্ধ করতে পারে তাহলে আবার আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। অবৈধভাবে মাছ আহরণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো ও দৃশ্যমান পদক্ষেপ দাবি ক্ষতিগ্রস্তদের। সুলাইমান কবির, RTV। নওগাঁয় 1 মাসের ব্যবধানে চিনি গুঁড়া চালের দাম কেজিতে সর্বোচ্চ 45 টাকা পর্যন্ত বেড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা। চালের এই বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্য এবং অবৈধ মজুতদারিকে দায়ী করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নওগাঁ পৌর খুচরা ও পাইকারি চাল বাজারে সপ্তাহের ব্যবধানে আতপ চিনিগুড়া চালের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা, আর মাসের হিসাবে কেজি প্রতি প্রায় 40 থেকে 45 টাকা বৃদ্ধি পেয়েছে। শুধু সুগন্ধি চালই নয়, বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে কাটারি ও জিরা শাইলের মতো চিকন চালের দামও। চালের বাজারের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। আতপ চাল নিলাম এখন বর্তমানে 190 টাকা কেজি, আর আগে তো ধরেন 120-30 এরকম ছিল আর কি। বাজারটা যদি নিয়ন্ত্রণে আসতো আমাদের জন্য ভালো হতো। আতবের চাল প্রতিদিন দাম বাড়ছে, বস্তায় 500 থেকে 1000 টাকা। এখন দাম অতিরিক্ত বেশি হয়ে গেলে তো আমাদের কিনা আর সম্ভব হবে না। পৌর পাইকারি চিনিগুড়া চাল ব্যবসায়ীরা জানান, কর্পোরেট কোম্পানিগুলো অতিরিক্ত দামে প্যাকেটজাত চাল বাজারজাত করায় খোলা বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। প্যাকেটের দাম অনেক বৃদ্ধি করেছে, সেই হিসাবে যার কাছে যেটা আছে তারা হয়তো বেশি দামে বেচতেছে, এটা একটা প্রভাব পড়তে পারে। এদিকে ফারিহা ও শেখ রাইস মিল মালিক অভিযোগ করেন, বর্তমানে চালের ব্যবসা কর্পোরেট কোম্পানির হাতে চলে যাওয়ায় হাস্কিং এবং অটো মিল মালিকরা এখন প্রায় বিলীনের পথে। ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে বিলীনের পথে, পাশাপাশি আপনি দেখেন অটো মালিকরাও আজকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আজকে প্যাকেজিং জাত, এই যে বাজার ছাড়া যে অনেক মূল্য নেওয়া, এটা আসলে একটা অসৎ উদ্দেশ্যে এগুলো করা। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আবরার মাহি, RTV। 24-এর গণঅভ্যুত্থানে সারা দেশে সর্বাধিক মামলার গ্রেফতারের ঘটনা ঘটেছিল 27 জুলাই। ডিবি হেফাজতে ছিলেন আন্দোলনে সম্মুখভাগে থাকা 5 নেতা। সেদিনই আবার নিজ বাহিনীর হাতে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। তার পদত্যাগ দাবি করে বিবৃতি দেন বিএনপি মহাসচিব। সেদিনের ঘটনাবলী জানাচ্ছেন মিশুক হাওলাদার। রক্তাক্ত জুলাইয়ের 27 তারিখ শনিবার। রাজপথের রক্ত তখনও শুকায়নি। হাসপাতালের জরুরি বিভাগে একের পর এক আসছিল গুলিবিদ্ধ মানুষ। যার লাঠিয়াল বাহিনীর হাতে নির্যাতিত এইসব মানুষ সেদিন তিনি পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আহতদের দেখতে। একদিকে তৎকালীন সরকার প্রধানের মায়াকান্না, আর অন্যদিকে চলতে থাকে গণগ্রেপ্তার। 27 জুলাই রাত পর্যন্ত সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সারা দেশে হয় 736টির বেশি মামলা। ঢাকায় গ্রেপ্তার হয় 2536 জন। সব মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার তখন 7000 ছাড়ায়। অন্যদিকে এদিন ছাত্র আন্দোলনের আরো 2 সমন্বয়ককে হেফাজতে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। 27 জুলাই আমরা জানতে পারি যে আমাদের আগে যারা ছিলেন লিস্টেড সমন্বয়ক, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে। শুধু কোটা আন্দোলন করতে নেমে যদি কারো শহীদ হতে হয়,
কারো অঙ্গহানি হয়, তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে কিভাবে এই আন্দোলনটাকে সরকার পতনের দিকে নিয়ে যাওয়া যায়। সেদিন পঙ্গু হাসপাতালে আহতদের শেখ হাসিনার দেখতে যাওয়াকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলেন, দেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এই যে এক্সিস্টিং দলগুলো এই যে মতবিরোধ করতে পারছে, এই মতবিরোধের কোনো জায়গায় ছিল না আসলে আওয়ামী লীগের আমলে, যেটা আমাদের প্রয়োজন ছিল। এখন আমরা রাজনীতি সংস্কারের কথা বলব। ফ্যাসিজম থাকাকালীন আমরা ব্রিটিশ বিরোধী আইন নিয়ে, ব্রিটিশদের লয়ের কারণে আমরা যে ধরনের রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক দল গড়ে উঠতে দেখেছি, ওই আলাপটাতে পর্যন্ত আমরা যেতে পারিনি। এখন সময় এই আলাপগুলো করা। 27 জুলাইয়ের প্রতিটি ঘটনা যেন আন্দোলনের ইতিহাসের এক একটি রক্তাক্ত দলিল। সময় এগিয়েছে, পাল্টেছে রাজনৈতিক বাস্তবতা, কিন্তু সেদিনের স্মৃতি আর আত্মত্যাগ আজও বাংলাদেশের ইতিহাসে অমলিন। নিশুক হাওলাদার, RTV, ঢাকা। এদিকে গণঅভ্যুত্থানের 2 বছর পরও থামেনি রংপুরের শহীদ পরিবারের কান্না। উল্টো বিচারের ধীরগতি নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ। তাদের অভিযোগ, সময়ের ব্যবধানে সরকার বদলালেও আদালতে এখনও জমাই পড়েনি অভিযোগপত্র। এতে ক্ষুব্ধ স্বজনরা প্রশ্ন তুলছেন দেশের বিচার ব্যবস্থা নিয়ে। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলাইমান কবির। 2024 সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল পুরো দেশ। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রংপুর। আন্দোলনে 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন অটোরিকশা চালক মানিক মিয়া। 19 জুলাই প্রাণ হারান সাজ্জাদ হোসেন, মিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন, আব্দুল্লাহ আল তাহির সহ 5 আগস্ট পর্যন্ত শহীদ হন আরো কয়েকজন। 2 বছর পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত দিনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় শহীদ পরিবারের সদস্যদের। আমার ছেলে যে মারা গেছে, আমার ছেলের আমার হত্যাকারীর বিচার চাই, যে আমাকে যেন কিছু সাহায্যের ব্যবস্থা করে, এইটাই সরকারের কাছে আমার আবেদন। একই চিত্র শহীদ সাজ্জাদ, মিলন ও তাহির সহ অন্যান্যদের পরিবারে। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অর্থনৈতিক দৈন্যতা। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ন্যায় বিচারের অপেক্ষা। দীর্ঘ 2 বছরেও গণহত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানান তারা। আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইলাম না। কে করলো, কারা করলো, কিছু জানতে পারলাম না এখন পর্যন্ত। কি করতেছে ওরা, আইনের লোকরা? আমার ছেলেকে যে গুলি করে মারছে, যারা মারছে তাদের আমি বিচার চাই। আমি তো মা, আমি যেন বিচারটা দেখে যাইতে পারি। জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় 6টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় 636 আসামির বিপরীতে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র 125 জন। আবার এসব মামলার অভিযোগপত্র আজও জমা পড়েনি আদালতে। এর পেছনে উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনুমোদন না দেওয়ার অভিযোগ সিআইডির। আমরা 5টা মামলার জন্য সরকারি কর্মচারীদের চার্জশিটভুক্ত করার জন্য সরকারের পূর্ব অনুমোদন দরকার হয়। আমরা এই বিষয়ে অনুমোদনের জন্য চিঠি লিখেছি। আংশিক আমরা অনুমোদন পেয়েছি, আংশিক এখনো পাইনি। আমরা অনুমোদন পেলে আমরা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমরা চার্জশিট দাখিল করতে পারবো। জুলাইয়ে রাজপথে জীবন উৎসর্গ করা শহীদদের নিয়ে শুধু শ্রদ্ধা, আলোচনা আর স্মৃতিচারণ নয়, দ্রুত ন্যায় বিচারও চান স্বজনরা। সুলাইমান কবির, RTV। বন্যার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে আবার শুরু হয়েছে। প্রায় 3 সপ্তাহ বিরতির পর পরীক্ষার হলে ফিরেছেন প্রায় 1 লাখ পরীক্ষার্থী। একই সাথে দেশের অন্য 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে স্থগিতাদেশ জারির আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। গত 16 জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। সরকার পরিবর্তনের পর দেশের চা শিল্পে নতুন সম্ভাবনার বার্তা মিলেছে। দীর্ঘদিনের নানা সংকটে থাকা এই খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চা শিল্পকে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সহজ শর্তে ঋণ, বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং
অনুপযোগী চা বাগানে সৌর বিদ্যুৎ প্রকল্পের সুযোগ দেওয়ার কথা জানান। পাশাপাশি শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চা শিল্প আরও প্রতিযোগিতামূলক ও টেকসই ভিত্তির উপর এগিয়ে যাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 সপ্তাহের উত্তেজনার পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। ইরানের সামরিক অভিযান স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা বন্ধ হওয়ায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও কমেছে 5% বেশি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। 2 সপ্তাহের সংঘাতের পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানের উপর নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে তেহরান। এতে সাময়িকভাবে কমেছে যুদ্ধের উত্তাপ। সেনাদের গোলাবারুদ সংকটে ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এই খবরকে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ চাহিদার চেয়েও বেশি আছে। একই সঙ্গে সামরিক হামলার এআই নির্মিত কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মার্কিন আইন প্রণেতা থমাস মাসি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে এবং এর সবচেয়ে বড় সুবিধাভোগী ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কাস্পিয়ান সাগরে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন। নাবিক নিহতের ঘটনায় এই হামলার জবাব দেওয়ার কথাও জানান আরাকচি। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনায় সার্ভিস ফি আদায়ের দাবি তুলেছে তেহরান। হামলা বন্ধ হওয়ায় সংঘাত থেকে আলোচনার পথে এগোনোর সুযোগ তৈরি হয়েছে। ইরান বলছে, অতীতে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার নজির থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে পুনরায় আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত তেহরান। কূটনৈতিক সূত্র বলছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আবারও সামনে এসেছে। প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 5%-এরও বেশি কমেছে। ইমতিয়াজ আহমেদ, RTV। খেলার খবর। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হতেই আবারও জমে উঠতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। আগামী 15 আগস্ট পর্দা উঠবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলাভেস ও গেতাফে। এরপর 21 আগস্ট শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের প্রতিপক্ষ নতুন প্রমোশন পাওয়া দল কভেন্ট্রি সিটি। একই সময় শুরু হবে সিরিয়া ও লিগ 1ও। ইতালিতে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে ইন্টার মিলান, আর ফ্রান্সের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও রেসিং স্ট্রাসবুর্গ। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে সবার শেষে শুরু হবে বুন্দেসলিগা। 28 আগস্ট পর্দা উঠবে জার্মান লিগের নতুন মৌসুমের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক ও VfB স্টুটগার্ট। এদিকে সেপ্টেম্বরে শুরু হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব, যেখানে টানা তৃতীয় ইউরোপিয়ান শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন PSG। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।